শশাঙ্ক রায়চৌধুরীর কথা শুনে নীলের ভ্রুতে ভাঁজ পড়ল। শর্ত? কিসের শর্ত? আপনি তো আমায় নতুন কোনো শর্তের কথা আগে বলেননি। শশাঙ্কবাবু নন্দিতাকে ইশারা করতেই সে মাথা নেড়ে অফিসের ভেতরে চলে যায়। সবাই গুজগুজ করছে, কেউ কিছুই বুঝতে পারছে না। সোহিনী, নয়নিকা, অরূপ এরাও কৌতূহলী। কিন্তু সবার কৌতূহল ভেঙে কিছুক্ষণের মধ্যেই একটা ঝকঝকে পিতলের থালায় বরণের সামগ্রী নিয়ে হাজির হল নন্দিতা। হতবাক হয়ে দরজার সামনেই দাঁড়িয়ে রইল নীল। শশাঙ্কবাবু বরণের থালাটা হাতে নিয়ে নীলকে বললেন, তুই ফাইনালি এই কোম্পানি জয়েন করছিস। তোর কপালে বিজয় তিলক এঁকে তোকে বরণ করে নেওয়ার পারমিশন দিতে হবে। এটাই আমার শর্ত। নীল বুঝতে পারছিল না ঠিক কিভাবে রিয়্যাক্ট করা উচিত। মাথা নেড়ে সম্মতি জানাল সে। শশাঙ্কবাবু বরণ করা শুরু করলেন এবং শাঁখ বাজাল নন্দিতা। এতক্ষণ যত অপমান নীলকে সহ্য করতে হয়েছে, শশাঙ্ক রায়চৌধুরীর এই আপ্যায়ন যেন এক লহমায় সেই সব অপমানকে ধুয়ে দিল। শশাঙ্কবাবু বললেন, এসো নীল, নিজের রাজত্ব এবার তুমি নিজে বুঝে নাও। নীল আশ্চর্য হয়ে তাকিয়ে রইল দাদুর দিকে। একবারের জন্য মনে হল হয়তো দাদু সত্যিই অনুতপ্ত হয়েছেন। কিন্তু পর মুহূর্তেই নীল নিজেকে বোঝাল এটা সেন্টিমেন্টাল হওয়ার সময় নয়। বুঝে শুনে পা ফেলতে হবে নীল, সবে তো পথ চলা শুরু, এখনো অনেকটা পথ বাকি। নিজের মনকে বুঝিয়ে কনফিডেন্সের সাথে অফিসে ঢুকল নীল। রায়চৌধুরীদের অফিসের ভেতরে ঢুকে নীল স্বস্তি পেল। একদিন এই অফিস থেকেই তাকে বেরিয়ে যেতে হয়েছিল। আজ সেই অফিসে ফিরে এসে তার মনে হল সে যেন যুদ্ধ জয় করেছে। মুখে একটা হাসি রেখে সেই করিডোর ধরেই এগিয়ে চলল নীল। সব কর্মচারীরা উঠে দাঁড়িয়ে নীলকে অভিবাদন জানাল। লিফটে করে 11 তলায় নেমে নিজের কেবিনের দিকে পা বাড়াল নীল। বিশাল বড় কেবিনের 3 পাশ জুড়ে দেওয়াল, শুধুমাত্র একটা দিক কাঁচ দিয়ে বাঁধানো। সেখানে দাঁড়ালে সারা শহর দেখা যায়। সেদিকে চোখ বুলিয়ে আরামদায়ক গদিওয়ালা চেয়ারটায় বসল নীল। উফ, এই মুহূর্তটা নীল কোনো দিনও ভুলতে পারবে না। এমন সময় নন্দিতা দরজায় নক করল। মে আই কাম ইন স্যার? নীল সম্মতি জানালে নন্দিতা একটি বক্স এনে নীলের হাতে দিল। সেই বক্স থেকে নীল বের করল ওর বাবা হীরেন রায়চৌধুরীর ছবি। কাল সকালে এসে আমি এই ছবিটা দেওয়ালে টাঙানো দেখতে চাই। নন্দিতা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, স্যার, নয়নিকাদি এবং সোহিনী আপনার সাথে দেখা করতে চাইছে। ভেতরে আসতে বলো। নন্দিতা নীলের ইশারা পেয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। আর তারপরই মাথা নিচু করে পায়ে পায়ে কেবিনে এলো নয়নিকা ও সোহিনী। ওদের অবস্থা দেখে নীলের মনে হচ্ছিল দুটো আহত বাঘিনীকে ফাইনালি সে খাঁচায় পুরতে পেরেছে। কিছু না বলেই টেবিল থেকে একটা ফাইল নিয়ে নাড়াঘাঁটা শুরু করল নীল। স্যার, আমরা আমাদের ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী। খুব বড় ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। নীল বুঝতে পারল গলার সুর এবং বডি ল্যাঙ্গুয়েজ দুটোই এখন একেবারে পাল্টে গিয়েছে নয়নিকার। সেই হম্বিতম্বি আর নেই। নীল কিন্তু ফাইল থেকে মুখ তুলল না, বেশ রসিয়ে খেলার আনন্দটা উপভোগ করতে লাগল। নীলের এমন উদাসীন ব্যবহার দেখে নয়নিকা সত্যিই মরিয়া হয়ে বলল, স্যার, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। আপনি আমাকে যা শাস্তি দিতে চান আমি মাথা পেতে নেব, কিন্তু দয়া করে সোহিনীকে আরেকটা সুযোগ দিন স্যার। নয়নিকার করুণা ভরা সুরেও বরফ গলল না দেখে সে ইশারা করল সোহিনীকে। নীল, আমরা তো সেই কবেকার বন্ধু বলো? বন্ধুদের মধ্যে কত রকম ঠাট্টা ইয়ার্কি হয়। বন্ধু ভুল করলে তা তো বন্ধুই শুধরে দেয়। বন্ধুত্বের দাবিতে তুমি কি আমাকে একবারের জন্যও ক্ষমা করবে না? অত্যন্ত নমনীয় গলায় বলল সোহিনী। ফাইলে চোখ রেখেই নীল ভাবল, যাকে অপমান করতে এতটুকু দ্বিধাবোধ করেনি সোহিনী, তাকেই এখন বন্ধুত্বের দোহাই দিয়ে সহানুভূতি ভিক্ষে চাইছে। সোহিনীর এমন গিরগিটির মতো রং বদলানো দেখে মনে মনে হাসল নীল। সোহিনী ধীর গলায় বলল,
প্লিজ নীল, আমরা কন্ট্রাক্টটা সাইন করে নিই। কিসের কন্ট্রাক্ট? ফাইল থেকে মুখ তুলে বিস্মিত দৃষ্টিতে সোহিনীর দিকে তাকিয়ে কথাটা বলল নীল। মে আই কাম ইন স্যার? আবারও নন্দিতার আওয়াজ শোনা গেল। নীল সম্মতি জানাতেই নন্দিতা কেবিনের ভেতরে এসে বলল, স্যার, সেন কর্পোরেশন থেকে নবীন সেন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। সম্ভবত কোনো বিজনেস প্রপোজাল নিয়ে এসেছেন উনি। আমি ওনাকে অপেক্ষা করতে বলেছি। আপনি কি এখন দেখা করবেন? নবীন সেনের নামটা শুনেই মুচকি হাসল নীল। একদিনে আর কত গিরগিটি দেখতে হবে? মুহূর্তের মধ্যেই নবীন কাকার করা অপমানগুলো মনে পড়ে গেল নীলের। নবীন সেন বাইরের ওয়েটিং লঞ্চে বসে অপেক্ষা করছিলেন। নতুন সিইওকে কিভাবে তিনি ইমপ্রেস করবেন সেটারই মহড়া চলছিল মনে মনে। এই কাজটা যদি সফলভাবে করতে পারেন তাহলে ভালো রকমের লক্ষ্মীলাভ হবে তার। না, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই না। ঠোঁটের কোণে একটা চালাকির হাসি টেনে কথাটা বলল নীল। নন্দিতা একটু অবাক হয়েই নীলের দিকে তাকালো। নয়নিকা ও সোহিনীও মুখ চাওয়াচাওয়ি করল। আমি এখন তোমাকে যে কথাগুলো বলবো হুবহু সেই কথাগুলো তুমি ওনাকে গিয়ে বলবে, ঠিক আছে? বলবে যে আমি ওনার মতো দাম্ভিক মাথামোটা মানুষের সঙ্গে কোনো ব্যবসায়িক কথাবার্তা বলতে ইচ্ছুক নই। উনি যেন এখনই এই অফিস থেকে বেরিয়ে যান। সেনদের মধ্যে যদি সত্যিই কোনো ডিজার্ভিং মেম্বার থাকে তাহলে তাকে পাঠাক তারা। যদি আমার তাকে যোগ্য মনে হয় তখন আমি ভেবে দেখব যে সেন কর্পোরেশনের সঙ্গে আমি কোনো চুক্তি করব কিনা। কি বলতে পারবে তো? অ্যাবসলিউটলি স্যার। এই বলেই বেরিয়ে গেল নন্দিতা। ওদিকে নবীন সেন অধৈর্য হয়ে উঠেছেন। কখন তার ডাক পড়বে? অস্থিরভাবে পায়চারি করতে থাকেন তিনি। হঠাৎই নন্দিতাকে আসতে দেখে নবীন নিজেই এগিয়ে এসে বলেন, চলুন চলুন, কোথায় যেতে হবে? নতুন সিইওর কেবিনটা কোন দিকে? নন্দিতা একটু ইতস্তত বোধ করছিল, কিন্তু তারপরই বুক ভরে নিঃশ্বাস নিয়ে নীলের বলা কথাগুলো মুখস্থ বুলির মতো গড়গড় করে আওড়ে গেল সে। প্রথমে নবীন সেনের মুখে বেশ বড় একটা চওড়া হাসি ছিল, কিন্তু নন্দিতার কথাগুলো শুনে ধীরে ধীরে ওনার মুখের ভঙ্গি পাল্টে গেল। অবাক হয়ে মনে মনে ভাবলেন, নতুন সিইও আমার সঙ্গে দেখা না করেই এতগুলো কথা শুনিয়ে দিলেন, এভাবে অপমান করলেন। কেনই বা বলবেন এই কথাগুলো? নিজের কানকে যেন বিশ্বাস হচ্ছে না নবীনের। নন্দিতা শান্তভাবে বলল, ইউ মে লিভ নাও স্যার। নন্দিতার কথা শেষ হওয়ার পরও বিস্মিত হতবাক নবীন সেন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন। তারপরই সাংঘাতিক রাগে ফেটে পড়ে চিৎকার করে উঠলেন, শট আপ! তোমাদের এত বড় আস্পর্ধা যে তোমরা আমায় অপমান করছো? কে তোমাদের এই নতুন সিইও? হ্যাঁ, আমাকে বলে কিনা মাথা মোটা, দাম্ভিক। আমাকে বেরিয়ে যেতে বলেছে। এই নতুন সিইওকে আমি দেখে নেব। আমি এর এমন অবস্থা করব যে... কিন্তু কথাটা শেষ করতে পারলেন না নবীন সেন। আশপাশে চোখ পড়তেই মনে পড়ল, এটা ওনার বাড়ির বৈঠকখানা নয়। সমস্ত কর্মচারীরা তার দিকেই হাঁ করে তাকিয়ে রয়েছে। দু একজন গার্ডও এসে দাঁড়িয়েছে। নবীন বুঝতে পারলেন, এখানে হম্বিতম্বি করে লাভ নেই। এটা রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের অফিস। বেশি কথা বললে এরা ঘাড় ধাক্কা দিয়ে বেরও করে দিতে পারে। এমনিতেও রায়চৌধুরীরা এই ব্যবসার বাজারে বাঘা নাম, আর সেন কর্পোরেশনকে সেই তুলনায় ভিজে বেড়াল বলা চলে। নিজের রাগ দমন করে নত শিরে রায়চৌধুরীদের অফিস থেকে বেরিয়ে আসেন নবীন সেন। নিজের কেবিনের কাঁচের দরজা দিয়ে সেই দৃশ্য উপভোগ করে নীল। সেদিন সন্ধ্যায় সেন পরিবারের সকল সদস্যদের ডাক পড়ল সেন ম্যানসনে। সকলের সঙ্গেই একটা অত্যন্ত জরুরি মিটিং করতে চান তিনি। যত তাড়াতাড়ি সম্ভব সকলেই পৌঁছে গেল সেন ম্যানসনে। আদ্রিতা দেখল, মুখ কালো করে বসে রয়েছেন শ্রীমতী কল্যাণী সেন। তার পাশের চেয়ারে বসে থাকা অহংকারী নবীন সেনকে দেখে মনে হচ্ছে কেউ যেন ওনার মুখে কালি মাখিয়ে দিয়েছে। মুখ গোমড়া করে মাটির দিকে তাকিয়ে রয়েছেন তিনি। দুজনের অবস্থা দেখে আদ্রিতা বুঝতে পারে যে বেশ গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে, আর তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই সেন পরিবারের সব সদস্যদের ডাকা হয়েছে এখানে। অত্যন্ত গম্ভীর গলায় কল্যাণী বললেন,
রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন সিইও আজ নবীনের সাথে দেখা না করেই আমাদের চুক্তি নাকচ করে দিয়েছে। সবার মধ্যে একটা গুজগুজ ফুসফুস শুরু হয়ে গেল কল্যাণী সেনের কথা শুনে। আদ্রিতাও বেশ অবাক, কেমন সিইও এসেছে যে দেখা না করেই চুক্তি নাকচ করে দিল। তবে উনি বলেছেন যদি সেন পরিবারের কাউকে দেখে তার যোগ্য মনে হয় তাহলে তিনি এই চুক্তি নিয়ে দ্বিতীয়বার ভাববেন। তাই আমি নতুন প্রার্থী বাছাই করার সিদ্ধান্ত নিয়েছি। সেই নতুন প্রার্থী আমার হয়ে রায়চৌধুরীদের নতুন সিইওর সাথে দেখা করতে যাবে। কল্যাণী কথাটা শেষ করতেই সবাই চমকে উঠল। কল্যাণী সেন এবার কাকে বেছে নেবেন? তিনি কি এবার নবীনের জায়গায় আদ্রিতাকে পাঠাবেন নীলের সঙ্গে দেখা করতে? কি ঘটবে যখন নীল আর আদ্রিতা মুখোমুখি হবে? সোহিনীর কি হবে? নীলের রাগ ভাঙাতে সে কি কোনো জটিল পথ বেছে নেবে? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।